নমস্কার। আমি পিঙ্কি। আমি এসেছি একটি নতুন গল্প নিয়ে। গল্পের নাম ঝিনুক খোঁজার বেলায়। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। তাহলে আসুন গল্প শুনে নেওয়া যাক। ঢেউয়ের পর ঢেউ পেরিয়ে ক্রমশ ভিতর দিকে এগিয়ে চলেছে ওরা। এক একটা দস্যি ঝাপটাকে সামাল দিতে না দিতেই ছুটে আসছে আরেকটা। ভেজা বালির উপর হাঁটু মুড়ে বসে জলের সঙ্গে ওদের হুটোপুটি দেখছিলেন মাধুরী। তুতুন সাঁড়াশির মতো আঁকড়ে ধরে আছে নীলাঞ্জনকে। ঢেউ আসার সঙ্গে সঙ্গে নীলাঞ্জন খুব বলিষ্ঠ ভঙ্গিতে ওর কোমর ধরে লাফিয়ে উঠছে জলের মাথায়। তুতুনটা অবশ্য তাতেও তাল রাখতে পারছে না। লাফাতে গিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে সময়। নোনা জলে নাকানি চোবানি খাচ্ছে বারবার। এইমাত্র একটা বড়সড় ঢেউ ফুলে উঠে ডুবিয়ে নিল ওদের। টান টান হয়ে উঠল মাধুরীর শরীর। মেয়েটা ঠিক ঠিক নীলাঞ্জনকে ধরে রাখতে পেরেছে তো? টলমলে জলে চকিত একটা পুরুষ শরীর ভেসে উঠতে দেখলেন শুধু। তুতুন কোথায় গেল? ছটফট করে উঠে দাঁড়ালেন মাধুরী। না, ওই তো তুতুন। নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে তিনি দেখলেন বুকের খুব কাছে তুতুনকে কোলপাঁজা করে তুলে নিয়েছে নীলাঞ্জন। তুতুনও দুহাত জড়িয়ে ধরেছে ওর গলা। সেভাবেই তুতুনকে ধরে রেখে আবার একটা ঢেউয়ের মাথায় ভেসে উঠল নীলাঞ্জন। হঠাৎই ভীষণ লজ্জা পেয়ে গেলেন মাধুরী। মেয়ে জামাইয়ের এসব রঙিন একান্ত মুহূর্তগুলোর মধ্যে মোটেই তাঁর থাকা উচিত নয়। পায়ের কাছ থেকে তোয়ালে জামাকাপড় তুলে নিয়ে ডান দিকে হাঁটতে শুরু করলেন। বিশাল অর্ধবৃত্তাকার অংশ জুড়ে শুধু জল আর জল। নীলচে সবুজ জল গড়াতে গড়াতে একেবারে আকাশের কাছাকাছি পৌঁছে ঘন নীল। কিছু দামাল ঢেউ পেরিয়ে গেলেই সমুদ্র কি অদ্ভুত রকমের গাঢ় আর গম্ভীর। মাঝ সমুদ্রে কোনো কোনো ঢেউয়ের মাথায় মুক্তোর মুকুটের মতো ফুলে উঠেই মিলিয়ে যাচ্ছে এক ঝলক ধপধপে ফেনা। দূরে কালো বিন্দুর মতো জেলেদের নৌকোগুলো টিপ টিপ। সিহক উঠছে রূপলি ও রোদ্দুরে। মাধুরী এগিয়ে পা ছোঁয়ালেন জলে। দেবতোষের সঙ্গে বহু আগে একবার পুরী বেড়াতে এসেছিলেন। তুতুন তখনও হয়নি। মেয়ের মতোই জলকে ভয় পেতেন তিনি। দেবতোষ জোর করে টেনে নিয়ে নামিয়েছিলেন। শাড়ির আঁচল আঁট করে কোমরে গোঁজা, তবু বারবার এলোমেলো হয়ে যাচ্ছিলেন। হাসতে হাসতে দেবতোষ সামলে নিচ্ছিলেন তাঁর কাপড়। মানুষটার সবল দুহাত চেপে একটু একটু এগোচ্ছেন তিনি। দুরন্ত জল ঝাঁপিয়ে পড়ছে বুকে কোমরে। ঢেউ এগিয়ে এলেই দেবতোষ বলছেন, লাফাও। পায়ের তলা থেকে সরসর করে সরে যাচ্ছে বালি। ডুবন্ত বালিতে সজোরে পা চেপে তিনি হাঁপাচ্ছেন। আর না, আর ভেতরে যাব না। চওড়া কাঁধ ঈষৎ তামাটে রং মানুষটি হাসছেন হা হা করে। এত ভয়? আর একটু ভেতরে চলো, দেখবে কত ভালো লাগবে। প্রথম দিন স্নান করার পরই অবশ্য গা ছমছম ভাবটা কেটে গিয়েছিল। তারপর থেকে যে কদিন ছিলেন রোজ নামতেন সমুদ্রে। ঢেউয়ের দোলায় দুলে দুজনে চলে যেতেন অনেকটা ভেতরে। সকালের জলখাবার খেয়ে জলে নামতেন, উঠতেন মাথার উপরে সূর্য উঠে গেলে। সুখের মুহূর্তগুলো বড় তাড়াতাড়ি হারিয়ে যায়। যে মানুষটার একটা দিনও তাকে ছাড়া চলতো না, সেই চলে গেল হুট করে। কেন যে পৃথিবীতে এত মায়া প্রেম বন্ধন? মনটা হু হু করে উঠল মাধুরীর। অন্যমনস্কভাবে আরও একটু জলের দিকে এগিয়ে গেলেন। সাদা ফেনায় ভিজে যাচ্ছে শাড়ির পাড়। এদিকে লোকজন বিশেষ স্নান করে না। আরও এগোতে গিয়ে থমকে দাঁড়ালেন। সমুদ্র থেকে একটা মানুষ উঠে আসছে, ভীষণ চেনা চেনা যেন। ভুরু কুঁচকে তাকালেন। চঞ্চল ঢেউ টপকে টলমলে পায়ে এগিয়ে এলো মানুষটা। আরও কাছে আসতে চিনতে পারলেন সুখময়। আর চোখে তাকে একবার দেখে নিয়েই সুখময় চলে যাচ্ছেন। নিজের অজান্তেই ডেকে ফেললেন মাধুরী। সুখময়ের কয়েক সেকেন্ড লাগলো চিনতে। আরে মাধুরী, তুমি এখানে?
কাল এসেছি। মাধুরী লক্ষ্য করলেন তাকে দেখতে দেখতে রীতিমতো জিজ্ঞাসু হয়ে উঠেছে সুখময়ের চোখ মুখ। আমি ভাবতেও পারছি না। সুখময় ঢোক গিললেন। কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো তো? বোধহয় 25 বছর। ভারী সুন্দর হাসলেন মাধুরী। কি খবর তোমার? কেমন আছো? ভেজা জামাটা লেপ্টে আছে শরীরে, খোলা বুকে দানা দানা জল, পাতলা কাঁচা পাকা চুল নেতিয়ে পড়েছে। কত আর বয়স হয়েছে সুখময়ের? তারই তো সমবয়সী। এর মধ্যেই বড় বেশি বুড়োটে মেরে গেছে সেদিনের সেই নরম যুবকটি। মাধুরীর তাকানো লক্ষ্য করে অপ্রস্তুতভাবে হাসলেন সুখময়। দাঁড়াও একটু, ভিজেটা আগে বদলে আসি। এখান থেকে কোনাকুনি তুতুন আর নীলাঞ্জনকে দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় দুজনের শরীর মিলেমিশে একাকার হয়ে গেছে। বাতাসের একটানা শোঁ শব্দ একাকার হয়ে যাচ্ছে চড়াচড়ে। হাওয়া থেকে আঁচল টেনে মাধুরী ভালোভাবে জড়িয়ে নিলেন গায়ে। ওই যে আমার মেয়ে জামাই, তুতুন আর নীলাঞ্জন। তোমার মেয়ে এত বড় হয়ে গেছে? হবে না, বিয়ে পাশ করার পরেই তো হয়েছে। মাধুরী জোরে হেসে উঠলেন। এই তো গত শ্রাবণে ওদের বিয়ে হয়েছে। এখানে বেড়াতে আসবে। আমি বললাম, তোরা যা, আমায় নিয়ে যাবার টানাটানি কেন? জামাই কিছুতেই শুনল না, জোর করে ধরে নিয়ে এলো। তোমার ওই একটিই মেয়ে? মাধুরী অন্যমনস্ক। দেবতোষ বছর 5 হলো আচমকা স্ট্রোকে মারা গেছে। সুখময় সমুদ্রের নীলে চোখ রেখে দাঁড়িয়ে রইলেন চুপচাপ। মাধুরীরও অল্প সময় লাগলো নিজেকে সামলে নিতে। এবার তোমার খবর বলো। একা এসেছ? না, স্ত্রীর শরীর খারাপ, চেঞ্জে নিয়ে এসেছি। স্বর্গদ্বারের দিকে বাড়ি ভাড়া করে আছি, দিন 15 হলো। হাত থেকে জামা কাপড়ের ব্যাগটা বালিতে পড়ে গেল। নিচু হয়ে তুলতে কিছু সময় নিলেন মাধুরী। ছেলে মেয়েদের আনোনি? মেয়ে নেই, 2 ছেলে আমার। কলকাতায় বৌদির কাছে আছে। ও, তুমি এখন থাকো কোথায়? যেখানে আগে থাকতাম তারই কাছাকাছি। ম্লান হাসলেন মাধুরী। মেয়ে একটু বড় হওয়ার পর একটা স্কুলে টিচারি পেয়েছিলাম, এখনও করছি। আমার বাপের বাড়ির কাছাকাছি দেবতোষ একটা ছোট্ট বাড়ি বানিয়েছিল আমার নামে। তুতুনের বিয়ে হয়ে যাবার পর একা একাই থাকি। বাপের বাড়ির সবাই অবশ্য দুবেলা খোঁজ খবর নেয়, চলে যাচ্ছে বেশ। সমুদ্রের ভেজা নিঃশ্বাসে ওদের চোখে মুখে নোনতা বাষ্প জমেছে। মাধুরী লক্ষ্য করলেন বেশ বিষণ্ণ হয়ে পড়েছে সুখময়ের মুখ। তিনি কি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন? বুক বেয়ে এত বেশি দীর্ঘ নিঃশ্বাস উঠে আসছে কেন? কোনো মানে হয় না। নিজেকে সহজ করে নেওয়ার চেষ্টা করলেন। চলো, ওরা বোধহয় আরও কিছুক্ষণ জলে থাকবে, তোমার স্ত্রীর সঙ্গে আলাপ করে আসি। যাবে তুমি? সুখময় ঝুঁকলেন। ওর শরীরটা অবশ্য বিশেষ ভালো নেই। কি কষ্ট? হাঁপের টান। দাঁড়াও, আমি বরং ওদের বলে আসি, তুমিও এসো, ওদের সঙ্গে আলাপও হয়ে যাবে। হাঁটতে হাঁটতে মাধুরী থমকালেন সামান্য। হঠাৎ তিনি সুখময়ের সঙ্গে যেতে চাইলেন কেন? তবে কি এই মুহূর্তে সুখময় সাহচর্য চাইছেন? নাকি যে মানুষটা একসময় তার জন্য পাগল হয়ে উঠেছিলেন, তার প্রিয়া কেমন দেখার লোভ সামলাতে পারছেন না? সুখময় বললেন, তোমার সঙ্গে এতদিন পরে দেখা হয়ে যে কি ভালো লাগছে। মাধুরী মনে মনে বললেন, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা সুখময়, কলেজের সেই দিনগুলোর কথা মনে পড়ে তোমার? পরিচয় পর্ব সারা হওয়ার পর ভদ্রমহিলা নিজের অসুখ, সংসার আর স্বামীর গল্প শুরু করেছেন। অস্বস্তি কাটাতে উঠে দাঁড়ালেন সুখময়। মাধুরী, তুমি একটু চা খাবে? বাইরে থেকে নিয়ে আসতে পারি তাহলে? নিয়ে আসতে পারি কি, নিয়ে এসো। সুখময়ের স্ত্রী ব্যস্ত হয়ে পড়লেন। সুখময় বেরিয়ে যাওয়ার পর দরজার দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ফেললেন সুখময়ের স্ত্রী। আপনার বন্ধুটিকে নিয়ে আর পারি না ভাই,
সারাক্ষণ আমার অসুখ নিয়ে এত পুতুপুতু করেন। যত বলি বয়স হয়েছে, এখন আর এত ধকল সইবে না। কে শোনে কথা? আমার হাঁপের টান উঠলে উনিও সারা রাত জেগে বসে থাকবেন। আমায় ফেলে কোথাও একা যেতে চান না। আমি দুদিন জোর করে সমুদ্রে পাঠাচ্ছি। মাধুরীর বুকটা সামান্য খচখচ করে উঠল। মুখে তবু আলগা হাসি ফোটালেন। আপনার যা শরীর, সুখময়ের উচিতই তো আপনাকে সবসময় কোম্পানি দেওয়া। আহা, সব কিছু তো একটা সীমা আছে। আপনিই বলুন, হাঁপানি রোগে কেউ তাড়াতাড়ি মরে? মাঝে মাঝে এমন আদিক্ষেতা করে, লজ্জায় মরে যায়। ভদ্রমহিলা একটু নির্লজ্জ প্রকৃতির, নইলে একজন সদ্য পরিচিতের সঙ্গে কেউ এসব কথা আলোচনা করে? মাধুরী মনে মনে বিরক্ত হলেন। ভদ্রমহিলা তাকে বেশি বেশি করে শোনাতে চাইছেন না তো? মাধুরীর চেয়ে বয়সে ছোট, তবু তো বয়স কম হয়নি। চা খেয়ে আর বসলেন না মাধুরী। সুখময় তাকে হোটেল অবধি পৌঁছে দিয়ে চলে যাবার পর তুতুন খিলখিল করে হেসে উঠল। মা, এই সেই তোমার নীরব প্রেমিক। নীলাঞ্জন ভাঁজ ভাঙা পাঞ্জাবি পরেছে ফিরে এসে, ঘন চুল পাটে পাটে সাজানো। এতক্ষণ জলে থাকার দরুন একটা সতেজ ভাব এসেছে মুখে। মাধুরী আর চোখে জামাইকে দেখে নীলজ্জ হাসলেন। এই জানো, মা যখন কলেজে পড়তো না, তখন এই ভদ্রলোক মার জন্য পাগল হয়ে উঠেছিলেন। এদিকে মা তখন বাবার প্রেমে মশগুল। মার বিয়ে হয়ে যাবার পর ভদ্রলোক ওই কলেজ ছেড়ে অন্য কোথাও চলে যান। নীলাঞ্জন মুচকি হাসল। ভদ্রলোককে দেখেই একটু ইমোশনাল মনে হয়। তুতুন হেসে গড়িয়ে পড়ল। বাবা, তুমি এত স্টাডি করেছ! আমার যেন কেমন বোকা বোকা লাগছিল। কিরকম আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন, দেখেছিলে? আহ তুতুন! মাধুরীর ভুরু কুঁচকে উঠল। বড়দের সম্পর্কে ওভাবে কথা বলো না। দুপুরে একা ঘরে শুয়ে ঘুম এলো না মাধুরীর। সমুদ্রে স্নান করেননি আদৌ, তবু সমুদ্র স্নানের ক্লান্তি সারা শরীরে। পাশের ঘরে তুতুন আর নীলাঞ্জন ঘুমোচ্ছে। তুতুনটা এখনও সেই ছেলে মানুষই রয়ে গেল। ডাইনিং হলেই ঢুলতে শুরু করেছিল। খেয়ে এসে আর এক মুহূর্ত দেরি করেনি, ঝাঁপিয়ে পড়েছে বিছানায়। একা একা বাইরের বারান্দায় বসেছিল নীলাঞ্জন। মাধুরীও কিছু পরে গিয়ে বসেছিলেন পাশে। সামনের এই টানা বারান্দাটাতে এলেই একেবারে মুখোমুখি নীল সমুদ্র। খাঁ খাঁ করছে সোনালি তটভূমি। রোদের ঝাঁঝ আজ যেন বড় বেশি। সূর্য তার সব উত্তাপ উজাড় করে দিচ্ছে সমুদ্রকে। এত উত্তাপেও কিন্তু নিজের কোমল শীতলতা হারাচ্ছে না সাগর। মাঝে মাঝেই আঁচলা ভরে ঠান্ডা বাতাস পাঠিয়ে দিচ্ছে এদিকে। বড় ভালো লাগছিল বসে থাকতে। টুকটাক কথার ফাঁকে সিগারেট টানছিল নীলাঞ্জন। পোড়া তামাকের মেজাজি আমেজ ছাড়াও নীলাঞ্জনের শরীর থেকে ভীষণ চেনা একটা পুরুষ গন্ধ এসে লাগছিল মাধুরীর নাকে। দেবতোষের শরীরেও ঠিক এই ধরনের গন্ধ পেতেন। এলোমেলো বাতাসে নীলাঞ্জনের রেশম চুল উঠছে এদিক ওদিক। চেয়ারের হাতলে সবল হাত পড়ে আছে অলসভাবে। দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। ভাগ্যিস আর একটু হলেই কুনুই অবধি সাদা পাঞ্জাবি গোটানো রোমশ সেই তামাটে হাতে হাত রাখার প্রলোভন কিন্তু তিনি কিছুতেই সামলে উঠতে পারতেন না। কি যে হয় আজকাল তাঁর! মায়াবী যুবকটিকে যখন তিনি চুরি করে দেখছিলেন, বারবারই তখনই ঘর থেকে তুতুনের ঘুম জড়ানো আহ্লাদি গলা ভেসে এসছিল। এই, তুমি কোথায়? যাও যাও, তুমি শুয়ে পড়ো। শশব্যস্তে তখনই উঠে পড়েছিলেন মাধুরী। ছি ছি, এসব কি আবল তাবল পাগলামি আজ ভর করেছে তাকে। অদ্ভুত শূন্যতা, নিঃসীম এক আকুতি ভিতরে জেগে উঠতে চাইছে বারবার। বিছানায় এপাশ ওপাশ করতে থাকলেন তিনি। কান মাথা ঝাঁঝাঁ করছে। চোখ মুছে বিছানা হাতড়ালেন। কাউকে খুঁজছেন যেন। কলকাতায় হাজার কাজের মধ্যে ডুবে থাকার জন্যই কি নিজেকে এত নিঃসঙ্গ মনে হয় না? নাকি আজ সুখময়দের দেখে বুকের ফাঁকা জায়গাটায় কাঁটার খোঁচা লাগছে?
বারবার কে যেন হাতুড়ির ঘা মেরে চলেছে বুকে। বাতিল, বাতিল, তুমি এখন বাতিল। সত্যি কি তবে বাতিল হয়ে গেছেন তিনি? জীবন থেকে, সময়ের ওঠাপড়া থেকে? কোনো মানুষ কি কোনোদিন বাতিল হতে চায়? একেবারে বাতিল, একা, নিঃসঙ্গ। খাট থেকে নেমে ঢকঢক করে জল ঢাললেন গলায়। ঘাড় গলা ঘামে ভিজে সপসপে। একটু বাইরের হাওয়ায় যাওয়া দরকার। নিঃশব্দ পায়ে বারান্দায় এসে দাঁড়ালেন। নীলাঞ্জন শোয়ার আগে ভালো করে দরজা বন্ধ করতে ভুলে গেছে। একটু যদি কাণ্ডজ্ঞান থাকে। অজানা জায়গা, অচেনা মানুষজন। দুহাতে মুখ থেকে চুল সরাতে সরাতে দরজাটা ভালোভাবে টেনে দেওয়ার জন্য এগোলেন। হাওয়ার ঝাপটায় পর্দার টুকরো অংশ পথ উঠছে। মাধুরী ছিটকে সরে এলেন। নীলাঞ্জনের বুকে মাথা রেখে শুয়ে আছে তুতুন, আর ওর মাথায় গভীর আবেগে হাত বুলিয়ে দিচ্ছে নীলাঞ্জন। মাধুরীর বুক ধড়ফড় করে উঠল, দম বন্ধ হয়ে আসছে। দেবতোষও ঠিক ওইভাবে বিলি কেটে দিতেন চুলে। পৃথিবীর সবচেয়ে আপনজনের বুকে শুয়ে নিজেকে যে কি সুখী মনে হয়, কি পরিপূর্ণ। দেবতোষের সঙ্গে সুখময়ের মুখটাও বারবার ভেসে উঠছে কেন চোখের সামনে। তার সঙ্গে আরেকটা মুখও এসে যাচ্ছে পাশাপাশি। ছোটোখাটো চেহারের ফ্যাকাশে রুগ্ন এক মহিলার মুখ। সুখময়েরও হয়তো আর সেই আগের মতো দুর্বলতা নেই। সংসার আর সময়ের পলিতে চাপা পড়ে গেছে সব। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি কোনোদিন ফুরিয়ে যায়? আবল তাবল ভাবতে ভাবতে তন্দ্রা এসে গিয়েছিল। তুতুন আচমকা গলা জড়িয়ে ধরায় জেগে উঠলেন। মাগো, তুমি রাগ করেছ? মাধুরী চোখ বুজে হাসলেন। কেন রে? দেখো না, ও তখন থেকে আমায় বকছে, বলছে বড়দের সম্পর্কে ওভাবে কথা বলে কেউ। ঠিকই তো বলেছে। মাধুরী মেয়ের কপালে হাত রাখলেন। বারে, আমি তো অন্য কাউকে বলতে যাইনি, তোমাকেই বলেছি। মাধুরী মেয়েকে বুকের কাছে টেনে নিলেন। আহ, এই তো শান্তি। মা, তুতুন কান্না ভেজা গলায় ডাকল। বাবাও আজ আমাদের সঙ্গে থাকলে ভালো হতো না? মাধুরীর বুক নিংড়ে ভারী নিঃশ্বাস গড়িয়ে এলো। তুতুনের চোখের কোণে চিকচিক করছে জল। মা, তোমার খুব একা লাগে না? দূর পাগলি, শুধু শুধু মন খারাপ করছিস কেন? মাধুরী ওর চোখের জল মুছিয়ে দিলেন। দরজায় উঁকি দিল নীলাঞ্জন। বেশ একা একা মায়ের আদর খাওয়া হচ্ছে। তোমার হিংসে হচ্ছে নাকি? তুতুন খড়খড়িয়ে উঠল। তা তো একটু হচ্ছেই। নীলাঞ্জনের চোখে দুষ্টু হাসি। এসে যাও তাহলে, আমার মাও তো কিপটে নয়, তোমাকেও ভালোবাসবে। মাধুরী তাড়াতাড়ি উঠে বসে হাঁটুর কাপড় নামালেন। তোরা দুটোতে রাত দিন যে কি খুনসুটি করিস। দেখুন না মা, আপনার মেয়ে, দেখো না মা, তোমার জামাই। মাধুরী দিদিমণিদের মতো দু হাতে কান চাপা দিলেন। হয়েছে হয়েছে, যাও এবার দুজনের চাটা খেয়ে একটু বেরিয়ে এসো। আপনি যাবেন না? আমার বড্ড মাথা ধরেছে নীলাঞ্জন, সকালে রোদ লেগে গেছে, একটু বিশ্রাম নিতে চাই। তুতুন নীলাঞ্জন দুজনেই ব্যস্ত হলো। খুব শরীর খারাপ লাগছে? মাধুরীর হাসি ভিজে গেল মমতায়। ব্যস্ত হবার কিছু নয়, তোমরা যাও, বেরিয়ে এসো। তুতুন, তোর গাঢ় নীল পিওর সিল্কটা পরে বেরো সাজ। ওরা বেরিয়ে যাওয়ার পর একা বারান্দায় এসে বসলেন মাধুরী। মাথাটা এখন বেশ হালকা লাগছে। অনেকক্ষণ একভাবে বসে রইলেন। সময়ের মনে সময় সরে গেল। একটু একটু করে বহুরূপীর মতো রং পাল্টালো সমুদ্র। পূর্ণিমার চাঁদ সোনার চাঁদোয়া বিছিয়ে দিল গাঢ় নীল জলের বুকে। হীরের কুচির মতো দূরে চিকচিক করছে সাদা ফেনা। সমুদ্র তার সব তাপ, গভীরতা আর ঔদার্য বাষ্প করে পাঠিয়ে দিচ্ছে বুঝি। শরীর মন জুড়িয়ে গেল। কি প্রশান্তি! রেলিং ধরে ঝুঁকে দাঁড়ালেন। সমুদ্র তাকে যেন নতুন করে জীবনের মানে বুঝিয়ে দিল। কিছুই হারায় না, বাতিল হয়ে যায় না।
মিছেই তিনি সারাটা দুপুর ছটফট করে মরলেন। ভালোবাসা, সুখ, তৃপ্তি সবই ফিরে আসে নতুনভাবে। কখনো তা উদ্দাম, উচ্ছল, আবার কখনো গাঢ় গভীর তন্ময়তায় আচ্ছন্ন, ঠিক এই বিশাল জলরাশির মতো। খাওয়া দাওয়ার পর রাতে যখন মাধুরী আবার বারান্দায়, তুতুন নীলাঞ্জন এসে পাশে বসল। আপনাকে কিন্তু কাল সমুদ্রে নামতেই হবে। নীলাঞ্জন শিশুর চপলতায় হাসল। না বাবা, আমার বড় ভয় করে। ভয় কি? আমি আপনাকে নিয়ে যাব। হঠাৎ মাধুরী অবিকল দেবীর ভঙ্গিতে হেসে উঠলেন। আর আমাকে ও কথা বলো না নীলাঞ্জন। দুরন্ত ঢেউয়ের পাগলামিকে সত্যি আমার বড় ভয়। থাক ওসব কথা। তোমরা আজ কোথায় বেড়ালে বলো? অনেক দূর অবধি আজ হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে। উচ্ছ্বসিত হয়ে বিকেলের গল্প বলে চলে তুতুন। ও মা, তোমাকে তো বলাই হয়নি। তোমার সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, সঙ্গে স্ত্রীও ছিলেন। ইস, কি রোগা ফ্যাকাশে চেহারা। কথা বলতে বলতে তুতুন সকালের মতোই ভেঙে পড়ল হাসিতে। না মা, এখন আর তোমার জন্য তেমন প্রেম নেই। স্ত্রীর পিঠে হাত রেখে দারুণ রোম্যান্টিকভাবে হাঁটছিলেন। নীলাঞ্জন দুপা ছড়িয়ে দিয়েছে রেলিংয়ের ওপর। কাল সকালে এখানে আসবেন বলেছেন, আমাদের সঙ্গে সমুদ্রে নামবেন। উনি তো বললেন আপনাকেও জলে নামানোর কথা। মাধুরীর বুকটা কেঁপে উঠল। তুতুন আচমকা গলা জড়িয়ে ধরল তার। ও মা, না বলো না। সবাই মিলে বেশ অনেকটা ভিতরে চলে যাব। তোমার কিচ্ছু ভয় নেই মা, ও তোমাকে ঠিক ধরে থাকবে। ও যদি আমাকে ধরে তবে তোকে কে সামলাবে রে পাগলি? মাধুরী হেসে ফেললেন। তুতুন আবার হেসে গড়িয়ে পড়ল। কেন, ওই ভদ্রলোকও তো থাকবেন। উনি আমার মধ্যে সে আগের তোমাকে খুঁজে পেয়েছেন বোধ হয়। বিকেলেও আমার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না। আমাকে উনিই ঠিক সামলে ভেতরে নিয়ে যেতে পারবেন। তুতুন বড় ফাজিল হয়ে উঠেছে। মাধুরী লক্ষ্য করলেন বউকে থামানোর জন্য নীলাঞ্জন বারবার চোখ পাকাচ্ছে। সামাল দিলেন তাড়াতাড়ি। কত ভিতরে যেতে পারবি তোরা? নীলাঞ্জন, তুমি কতটা নিয়ে যেতে পারো? সত্যি সত্যি নামবেন আপনি? নীলাঞ্জনের চোখ মুখ ঝলমল করে উঠল। গাঢ় সমুদ্রের দিকে তাকিয়ে বড় রহস্যময় হাসলেন মাধুরী। যারা সমুদ্রের তীরে স্নান করে তারা কখনোই ততটা গভীরে যায় না নীলাঞ্জন। তোমাদের দুজনকেই আজ একটা কথা বলি শোনো। সমুদ্রের যত উচ্ছ্বাস তীরের কাছেই। ভেতরে যাও, দেখবে কি গভীর আর শান্ত হয়ে সমুদ্র থাকে। অথচ জল কিন্তু একই। যেখানে ওই আকাশ এসে মিশেছে সাগরে, সেখানে কি অদ্ভুত প্রশান্তি। তুতুন নীলাঞ্জন কেউই মাধুরীর এই আচমকা আবেগের মানে খুঁজে পাচ্ছে না। পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছে। মাধুরী গভীর চোখে বললেন, তোমাদের নিশ্চয়ই ঘুম পাচ্ছে, যাও শুয়ে পড়ো। পরদিন খুব ভোরে, সূর্য যখন সমুদ্র থেকে উঠে আসেনি, গাঢ় কুয়াশায় ঢেকে আছে আকাশ, সমুদ্র বিশ্ব চরাচর, তখন মাধুরী উঠে পড়লেন বিছানা ছেড়ে। আরও কিছু পরে তুতুন নীলাঞ্জন তাকে ঘরে না পেয়ে খুঁজতে বেরোল। অনেক দূর থেকে একসময় তারা দেখতে পেল শিলুটের মতো ছায়া ছায়া মাধুরীকে। আপন মনে ভেজা বালি থেকে একটার পর একটা ঝিনুক তুলতে তুলতে মাঝে মাঝেই চলে যাচ্ছেন জলের খুব কাছাকাছি। ওরা তাকে ডাকতে গিয়েও ডাকল না। গড়ানে আকাশের গায়ে সূর্যটা তখন আবার নতুন করে আলো ছড়াতে শুরু করেছে। নমস্কার। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর গল্পটিতে একটা লাইক করে দেবেন, আর তার সাথে কমেন্টও করা চাই কিন্তু। তাহলে পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।